গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে শুনবেন সমরেশ বসুর লেখা খুদে গোয়েন্দা গুগলের গল্প মহিষমর্দিনী উদ্ধার। গুগলের বাবার এক বন্ধু, নাম বিধান চক্রবর্তী। গুগল তাকে বিধান কাকা বলে ডাকে। বয়স তার বাবার থেকে সামান্য কম হতে পারে, অন্তত দেখলে তাই মনে হয়। তিনি মাঝে মাঝেই সন্ধ্যের পর গুগলদের বাড়ি আসেন। মোটেই আস্তে কথা বলতে পারেন না, মজার মজার গল্প বলতে তার জুড়ি নেই। তিনি এলেই বাড়িতে যেন হইচই লেগে যায়। এসেই ছেলে মানুষের মতো মায়ের কাছে এটা খাবো সেটা খাবো করে বায়না শুরু করে দেন। মাও বিধান কাকাকে খাইয়ে খুব খুশি। অথচ বিধান কাকা নিজে নানান রকম খাবারের প্যাকেট নিয়ে আসেন, তার মধ্যে গুগলের জন্য বিশেষ করে সব থেকে সেরা চকোলেট। এত বেশি করে আনেন, গুগলের পক্ষে একটা খাওয়া সম্ভব নয়। মা বাবা মিষ্টি খেতেই চান না, বাধ্য হয়ে গুগল স্কুলে গিয়ে ওর কাছের বন্ধুদের খাইয়ে দেয়। বিধান কাকা কবে আসবেন তার কোনো ঠিক থাকে না। ফিটফাট স্মার্ট লোক, নিজেই গাড়ি ড্রাইভ করে আসেন। হঠাৎ একদিন সন্ধ্যের পরে সে হাজির হন। বাবার নাম ধরে ডাকলেও মাকে বৌদি বলে ডাকেন। গুগল শুনেছে বিধান কাকা বাবার সঙ্গে কলেজে পড়েছেন। এলেই হইচই, নানান গল্প, মায়ের কাছে এটা সেটা খাওয়ার ফরমাস। তারপরে তাই এক কথা, সমীর, আমাদের বাড়ি বৌদি আর গুগলকে নিয়ে সপ্তাহ শেষেই চল। গুগলের সঙ্গে বিধান কাকার খুব ভাব। গুগলের খেলার দিকেও ঝোঁক বেশি। আজকাল ওর ঘরে অনেক খেলোয়াড়ের ছবি ছাড়াও ব্রুসলির একটা বড় ছবি টাঙানো হয়েছে। বাবার সঙ্গে গিয়ে ময়দানের একটা শিবিরে ক্যারাটে শেখানো দেখে এসছে। বিধান কাকা গুগলকে দেখে ক্যারাটে শুরু করে দেন। না জানলেও তিনি এমন সব অদ্ভুত সব ভঙ্গি করেন যেন সত্যি একজন দারুণ ক্যারাটেকা। গুগলও তার সঙ্গে হাত পা চালায়, আর বিধান কাকা গলা থেকে নানা শব্দ করে লম্পঝম্প করেন। দেখে গুগলের হাসি পায়, আর বাবা মা তো হেসেই বাঁচেন না। বাবা বলেন, বিধান, তুই দেখতে বড় হয়েছিস, নিজের চেষ্টায় বেশ বড় লোকও হয়েছিস, কিন্তু এখনও একেবারে ছেলে মানুষ রয়ে গেছিস। বিধান কাকা বলেন, তোমাদের মতো গোমরামুখ এক্সিকিউটিভ হয়ে আমার দরকার নেই। সারাদিন কেবল অফিসের চিন্তা আর তাবড় তোবড় সাহেব সুবের সঙ্গে মিটিং করা, মেজাজ খারাপ করা, ওসবের চেয়ে আমার ভালো। ধরে নাও আমি গুগলেরই বন্ধু, তবে গুগলের মতো গোয়েন্দাগিরি আমাকে শিখে নিতে হবে। গুগল লজ্জা পায়, হেসে বলে, আমি মোটেই গোয়েন্দা নেই বিধান কাকা। এক একটা ঘটনা ঘটে যায়, আমি কেমন করে যেন জড়িয়ে যাই। আমি গোয়েন্দাগিরি করবো বলে তো কিছু করিনি। বিধান কাকা গুগলকে আদর করে বলেন, তাতেই যা কাণ্ড করো, খবরের কাগজ পর্যন্ত তোমার কীর্তি কাহিনী বেরিয়ে পড়ে। তোমার কথা ভেবে আমি ভয়েই মরে যাই। কিন্তু যে কোনো কথা বলাই হোক, ঘুরে ফিরে বিধান কাকার একটাই কথা, তিনি গুগলদের নিয়ে তার দেশের বাড়ি যাবেন। এমন কিছু দূরেও নয়, দক্ষিণ 24 পরগনার এক গ্রাম। গাড়ি নিয়ে গেলে সেখানে 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। বিধান কাকা প্রত্যেক উইকেন্ডে গ্রামের বাড়িতে যান। বলেন, কলকাতায় কি থাকা যায় নাকি, নেহাত কাজের জন্য থাকতে হয়। এরকম বলতে বলতে এক শুক্রবারের সন্ধ্যায় এসে বিধান কাকা গেলে জোর করেই বাবা মা গুগলকে নিয়ে গেলেন। বাবা মায়ের কোনো আপত্তিই মানলেন না। বাবাকে বললেন, গুগলের শনি রবি ছুটি, তোমাকে শনিবারটা ছুটি নিতেই হবে, আর সেটা কাল, আর আমাদের দেশের বাড়ির টেলিফোনে জানিয়ে দিলেই হবে। বলে নিজেই ঘরের মধ্যে ঢুকে সকলের জামাকাপড় টানাটানি করতে পারেন। মা বললেন, আচ্ছা বিধান ঠাকুরপো, আপনি একটু ঠান্ডায় বসুন, জামাকাপড় আমি গুছিয়ে নিচ্ছি। বিধান কাকার তাড়ায় 1 ঘন্টার মধ্যে বাবা মা সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লেন। বিধান কাকা সবাইকে গাড়িতে তুলে সাঁ সাঁ গাড়ি চালিয়ে দিলেন। বাবা বললেন, সত্যি বিধান, তুই একটা পাগল। গাড়ি তখন যাদবপুর চালিয়ে গড়িয়ার দিকে চলেছে। বিধান কাকা তার পাশে নিয়েছেন গুগলকে, মা বাবা পেছনে। বিধান কাকা বললেন, পাগলামি না করলে তোমাদের নিয়ে আশা হতো না। অন্ধকার নেমে এসেছিল, রাস্তার দুপাশে কিছুই দেখা যাচ্ছে না। গুগল খালি বুঝতে পারছে মাঠ, গাছপালা দুদিকে। মাঝে মাঝে বাজার, সিনেমা, দোকানপাট আর লোকের ভিড় চোখে পড়ছে। ইলেকট্রিকের আলো রয়েছে। গুগল আগেই শুনেছে বিধান কাকাদের বাড়ি গ্রামে হলেও সেখানে ইলেকট্রিক আছে। 40 মিনিটের মধ্যে গাড়ি পৌঁছে গেল বিধান কাকাদের বাড়ি। ডান দিকে একটা খোলা গেট দিয়ে গাড়ি ঢুকলো বিরাট একটা সবুজ ঘাসে ছাওয়া চত্বরে। গেটের দুদিকেই দুটো পাম গাছ। চত্বরের ডাইনে বাঁয়ে বড় বড় দুটো শেডে ঢাকা আলো জ্বলছে। সামনেই দোতলা বাড়ি, ওপরে নিচে আলো জ্বলছে। ডান দিকে বেড়াঘেরা বাগান, বাঁ দিকে বাড়িটা যেন এগিয়ে এসছে সামনের দিকে, কিন্তু সেটা একতলা। একতলার সামনে মাথায় ছাদ-আঁটা বড় থামে ঘেরা আর একটা ঘর, সেখানেও আলো জ্বলছে। কিছু লোকজন, ছোট ছেলে মেয়ে রয়েছে সেখানে। একজন ঢাক বাজাচ্ছে, আর বড় বাড়ির গায়ে লাগানো একতলার ঘরে বাজছে কাঁসর ঘণ্টা। বিধান কাকা গাড়ি থেকে নেমে ডাকলেন, বেরিয়ে এসো গুগল, সবাই বেরিয়ে এসো, জামাকাপড় ব্যাগটা কেউ ভেতরে নিয়ে যাবে। বাবা মা গাড়ি থেকে বেরিয়ে এলেন। গুগল বাঁদিকে দেখিয়ে বলল, বিধান কাকা,
ওখানে কি হচ্ছে? বিধান কাকা বললেন, মহিষমর্দিনীর পুজো হচ্ছে, রোজই হয়, এখন আরতি হচ্ছে। সামনে যে থামওয়ালা ঘরটা দেখছো, ওটা নাট মন্দির। নাট মন্দিরের ওপরে মহিষমর্দিনীর মন্দির। গোগল বলল, আমি একটু দেখে আসবো? বিধান কাকা বললেন, হ্যাঁ চলে যাও, তবে জুতো খুলে যেও, নইলে ওখানে ঢুকতে দেবে না। আর ওখান থেকে অন্য কোথাও যেও না। আমি বাবা মাকে ভেতরে পুরে দিয়ে তোমার কাছে চলে আসছি। জুতোর জন্য গোগলের ভাবনা ছিল না, ওর পায়ে স্যান্ডেল ছিল। নাট মন্দিরের সামনে গিয়ে স্যান্ডেল খুলে নাট মন্দিরের মধ্যে ঢুকে গেল। কিছু ছোট ছোট ছেলে মেয়ে ঢাকের তালে তালে নাচছে। নাট মন্দিরের সামনে সিঁড়ি, ওপরে উঠলে মন্দির। মন্দিরের দরজার সামনে কয়েকজন মহিলা পুরুষ বসে আছেন, আর ভেতরে একজন দাঁড়িয়ে বাঁ হাতে ঘণ্টা বাজাচ্ছেন আর ডান হাতে পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করছেন। গোগল সিঁড়ি দিয়ে মন্দিরের রকে উঠল। যারা সামনে বসেছিলেন তারা অচেনা গোগলের দিকে তাকালেন। গোগল দেখল মন্দিরের বাইরে মাথার ওপর ঘণ্টা, তার সঙ্গে লম্বা দড়ি বাঁধা। সেই দড়ি ধরে একজন টানছে আর ঘণ্টা বাজছে। ভেতরেও একজন কাঁসর বাজাচ্ছে। যিনি আরতি করছিলেন তার আড়ালে ঢাকা পড়ে গেছে মহিষমর্দিনীর মূর্তি। গোগল দেখতে পাচ্ছে না। ও সরে এসে দেখল রকটা বেশ লম্বা, সেদিকেও বড় বড় থাম দেখা যাচ্ছে। গোগল সেদিকে এগিয়ে গেল, দেখল সামনে কয়েকটা বড় বড় থাম, ভেতরে বিরাট একটা ঘর। একটি মাত্র টিমটিমে আলো জ্বলছে, আর কোথাও কিচ্ছুই নেই। কেবল কোথা থেকে এ সময় পায়রা ডেকে উঠছে। এ সময় বিধান কাকা গোগলের সামনে এগিয়ে এলেন, বললেন, তুমি কি এখানে কি করছো গোগল? পুজো তো হচ্ছে ওদিকের মন্দিরেই। গোগল বলল, মহিষমর্দিনীর মূর্তিটা দেখতে পাইনি, আরতি হয়ে গেলে দেখব। এ ঘরটা কিসের? বিধান কাকা বললেন, এটা হলো ঠাকুর দালান। দুর্গাপুজোর সময় এখানে পুজো হয়, তখন মন্দিরের মহিষমর্দিনী মূর্তি এখানে আনা হয়, কিন্তু মাটির বড় মূর্তিও তৈরি হয়। এবার পুজোর সময় তোমাকে নিয়ে আসবো, তখন দেখবে। চলো ওদিকে যাই। বিধান কাকা হাত ধরে গোগলকে মন্দিরের সামনে নিয়ে গেলেন। আরতি শেষ হয়েছে। যিনি আরতি করেছিলেন তিনি পঞ্চপ্রদীপটা সকলের সামনে ধরছিলেন। সবাই প্রদীপের শিখার সামনে হাত বাড়িয়ে নিজেদের বুকে মাথায় ঠেকাচ্ছিল। বিধান কাকাও তাই করলেন, আর গোগলের মাথায় বুকে প্রদীপের তাপ ছুঁয়ে দিলেন। গোগল তখন মহিষমর্দিনীর মূর্তি দেখতেই ব্যস্ত। ঠিক দুর্গা প্রতিমার মতোই দশভুজা একটা সিংহাসনের ওপর মূর্তিটা রয়েছে। লাল পাড় শাড়ি, লাল জামা, গলায় চওড়া চন্দ্রহার, মাথায় সুন্দর মুকুট। দুটো চোখই ঝকঝক করছে, কপালের চোখটি উজ্জ্বল। বিধান কাকা বললেন, দেবীর দুটো চোখ হীরের, কপালের চোখটি পান্নার, মাথায় মুকুট, গলার হার সবই সোনা আর হিরে দিয়ে গড়া, আর মূর্তি হচ্ছে অষ্টধাতু। গোগল জিজ্ঞেস করলো, অষ্টধাতু কি? বিধান কাকা বললেন, অষ্টধাতু কি আজকালকার ছেলেরা অনেকেই জানে না, তোমার জেনে রাখা উচিত। ধাতু মানে মেটাল, জানোই তো। এই 10টা ধাতু হলো সোনা, রূপোল, পেতল, কাঁসা, তামা, লোহা, রাং আর সীসা। গোগলের কৌতূহল সিংহ আর অসুর নিয়ে। জিজ্ঞেস করলো, সিংহ আর অসুর কোথায়? বিধান কাকা হেসে বললেন, সিংহটা সিংহাসনের জন্য ঢাকা পড়ে গেছে, অসুরটা তাহারও নিচে। কাল বিকেলে তোমাকে দেখাবো। এখন চলো, বাড়ির ভেতরে যাওয়া যাক। গোগল দেখলো বাড়িটা বিশাল, থামওয়ালা বিশাল বারান্দা, ঘরের পর ঘর, দেয়ালও সেই রকম। সব ঘরে আলো জ্বলছে, অথচ লোক তেমন নেই। গোগল বিধান কাকার সঙ্গে অনেক ঘর ঘুরে সিঁড়ি দিয়ে ওপরে উঠল। একটা সাজানো গোছানো ঘরে বাবা মা বসেছিলেন, গল্প করছিলেন একজন মহিলার সঙ্গে। টিভি চলছিল, কেউ দেখছিলেন না। বিধান কাকা বললেন, জবা, এই হচ্ছে শিবান গোগল, সমীরের ছেলে। বাবা মার সঙ্গে যিনি গল্প করছিলেন তিনি উঠে এসে গোগলকে কাছে টেনে নিলেন, বললেন, বাহ, সুন্দর ছেলে। বিধান কাকা বললেন, শুধু ডাকাত ধরে না, আমার সঙ্গে ক্যারাটে লড়ে, খুদে ব্রুস লি। গোগল জিজ্ঞেস করলো, বাড়িতে ভাই বোন কেউ নেই? বিধান কাকা বললেন, অনেক আছে, চলো তোমাকে তাদের কাছে নিয়ে যাই। গোগল বিধান কাকার সঙ্গে অন্য একটা ঘরে গেল। সেখানে 4-5 জন ছেলে মেয়ে ছিল যারা গোগলেরই বয়সী। বিধান কাকা সকলের সঙ্গে গোগলের পরিচয় করে দিলেন। দুজন বিধান কাকার ছেলে আর মেয়ে, লোটন আর রুমি, আর তার দাদার 3 ছেলে মেয়ে, তোতা, অপু আর ঝুমকি। গোগল তাদের সঙ্গে জমে গেল। পরের দিন শনিবার, গোগলের ঘুমটা ভেঙে গেল নানান রকম শব্দে। ও চোখ খুলেই শব্দগুলো শুনল। শব্দগুলো নানান রকম পাখির ডাক, দোয়েল, শ্যামা, বুলবুলি। একসঙ্গে এত পাখির ডাক আর কখনো শোনেনি। ও চোখ তাকালো, খোলা জানলা চোখে পড়ল।
দেখলো তখনও ভালো করে দিনের আলো ফোটেনি। জানলা দিয়ে কয়েকটা গাছ দেখা যাচ্ছে। পাশে তাকিয়ে দেখলো মা ঘুমোচ্ছেন, অন্যদিকে আর একটা ছোটো খাটে বাবা ঘুমোচ্ছেন। গোগল শুয়ে থাকতে পারলো না, আস্তে আস্তে উঠে পড়ল। মাথার ওপর পাখা ঘুরছে, ওর গায়ে একটা জামা। যেদিকে জানালা তার পাশেই রয়েছে একটা দরজা। দরজাটা ভেতর থেকে বন্ধ। গোগল জানলা দিয়ে দেখলো ঘরের লাগোয়া খোলা ছাদ। ওর ভেতরে থাকতে ইচ্ছে করলো না। শব্দ না করে দরজার ভারী হুড়কোটা খুলে বাইরের ছাদে এলো। চারিদিকে গাছপালা, পাখির ডাক, আর বাতাসটা খুব ভালো লাগছে। গোটা বাড়িটা একেবারে নিঝুম, কেউ এখনও জাগেনি। গোগল খোলা ছাদের ওপর হাঁটতে হাঁটতে উত্তর দিকে এগিয়ে গেল। ছাদটার 3 দিকেই আলসে। উত্তরের আলসের কাছে গিয়ে ওর চোখে পড়ল বাড়ির গায়ের সঙ্গে লাগানো মন্দির। তার মানে এটাই মহিষমর্দিনীর মন্দির। মন্দিরের চূড়োটা দোতলার ছাদের কাছাকাছি উঠেছে, আর এই ছাদটা একতলার উপরে। গোকুল পূর্ব দিকে যাকার জন্য পা বাড়াতেই নিচে একটা শব্দ শুনতে পেল। দাঁড়িয়ে আলসের থেকে উপরে ঝুঁকে নিচে তাকালো। তাকে অবাক হয়ে গেল। দেখলো একটা খালি গা লোক মন্দিরের পেছন দরজা দিয়ে বেরিয়ে এলো। তার দুহাতে কাপড়ে জড়ানো একটা কি রয়েছে। লোকটা আশেপাশে দেখে গোয়ালের পাশ দিয়ে ছুটল। কি ব্যাপার, লোকটার তাকানোটা মোটেই ভালো নয়। তার চেয়ে অবাক কাণ্ড, মন্দিরের পেছনে দরজাটা বন্ধ হয়ে গেল। লোকটা গোয়াল পেরিয়ে ছোট বাগানের পাঁচিলের গায়ে একটা ছোট্ট খোলা দরজা দিয়ে বেরিয়ে গেল। কি ঘটতে পারে? গোগল পেছন থেকে ফিরে এসে নিচে দেওয়ার দরজা খুঁজল। দরজাটা পেয়েও গেল। সিঁড়িতে এখনও অন্ধকার। নিচে নেমে দেখলো একটা লম্বা দালাল, সেখানেও এখনও প্রায় অন্ধকার। উত্তরে একটা জানলা খোলা, সেই জানলা দিয়ে গোয়ালঘর, ছোটো বাগান আর পাঁচিলের গায়ে খোলা ছোট্ট দরজাটা চোখে পড়ল। জানলার পাশে একটা দরজা ভেতর থেকে বন্ধ। গোগলের কৌতূহলটা বরাবরই বেশি। লোকটা মন্দিরের পিছনের দরজা দিয়ে কী নিয়ে বেরোলো? ওরম চোরের মতো তাকাচ্ছিল কেন? দরজাটা বন্ধই বা হয়ে গেল কী করে? নিশ্চয়ই তাহলে মন্দিরের মধ্যে কেউ রয়েছে। কিন্তু লোকটা কী নিয়ে গেল সেটা ওর আগে জানবার ইচ্ছে হলো। কথাটা মনে হতেই গোগল দরজা খুলে ফেলল। রক থেকে লাফিয়ে পড়ে দৌড়ে ছোট দরজা দিয়ে বাইরে এলো। এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল লোকটা উত্তর দিকে পোড়ো জমির ওপর দিয়ে ছুটছে। এগিয়ে গেছে অনেক দূর। গোগল ছুটবার আগেই লোকটা বেঁকে গেল ডান দিকে, হারিয়ে গেল গাছপাড়ার আড়ালে। কাছে পিঠে একটাও লোক নেই। গোগল জোর দৌড় লাগালো। লোকটা যেখান থেকে ডান দিকে মোড় বেঁকেছিল সেখানে থমকে দাঁড়ালো। দেখলো চারপাশে ঘন জঙ্গল, বড় বড় গাছ, আর বিরাট উঁচু একটা ঢিবি। লোকটা কোন দিকে যেতে পারে? ঢিবিটার আড়ালে চলে গেছে? ঢিবিটা যেন একটা বিরাট লম্বা আর চওড়া দেয়ালের মতো দাঁড়িয়ে আছে। গোগল আশেপাশে দেখে ঢিবিটার ওপরে উঠতে গেল। গড়ানো ঢিবি, সহজে ওঠা যায় না, হড়কে যায়। নেহাত খালি পা ছিল বলেই ছোট গাছের মুন্ডু ধরে গোগল ঢিবিটার উপর উঠে অবাক। দেখলো ঢিবিটা একটা দিঘির ধার। দিঘির চারদিকে 4টে বাঁধানো ঘাট। কোনো ঘাটে লোক নেই। কিন্তু লোকটা কোথায় গেল? নিশ্চয়ই এদিকে আসেনি। গোগল ঢিবির ওপর থেকে নামতে যাবে, এমন সময় চোখ পড়ল দিঘির ডান দিকের কোণে নিচে ঝোপঝাড়ে। দেখলো সেই লোকটাই কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে। ভোরের আলো একটু স্পষ্ট হলেও ভালো করে না তাকালে কিছু বোঝবার উপায় নেই। কি করছে লোকটা? হাতে কাপড়ে মোড়া সেই জিনিসটা কোথায়? অনেকটা কাছে গেল, তবু লোকটা ফিরে তাকাচ্ছে না। ঝপঝপ কোদাল চালাচ্ছে। তারপর গোগলের গায়ে কাঁটা দিয়ে উঠল। লোকটার কাছাকাছি শোয়ানো রয়েছে মহিষমর্দিনীর সেই মূর্তি। মূর্তিটাও পুরোপুরি দেখতে পাচ্ছে না। মাথায় কাজ করা মুকুটটা দেখেই চিনতে পারল। গোগল কী করবে ভেবে পেল না। চিৎকার করবে নাকি বাড়ি থেকে বিধান কাকে ডেকে আনবে? কিন্তু কিছুই করতে হলো না। গোগল টেরই পায়নি ওর পেছনে পা টিপে দাঁড়িয়েছে একটা লোক। তার হাতে গামছা। সে ঝপ করে গামছা দিয়ে আগেই গোগলের মুখটা বেঁধে ফেলল। গোগল পেছন ফেলে দেখার চেষ্টা করলো, পারল না। লোকটার গায়ে বেশ শক্তি। এত জোরে মুখ বেঁধেছে গোগল একটা শব্দও করতে পারছে না। তারপরেই লোকটা বাঁ হাতে গোগলকে বুকের কাছে চেপে ধরে কোমরের কাছ থেকে বের করলো গরু বাঁধার দড়ি। সেই দড়ি দিয়ে গোগলের 2 হাত পিছমোড়া পরে বেঁধে ফেলেই গোগলকে কাঁধে ফেলে ঢিবির ওপর উল্টো দিকে ঢালুতে নেমে দৌড় দিল। গোগল জোরে জোরে পা ছুটতে লাগলো, কিন্তু তাতে কোনো ফলই হলো না। কয়েক মিনিটের মধ্যে লোকটা একটা জঙ্গলের মধ্যে ঢুকলো। জঙ্গলের মধ্যে এখনও তেমন আলো ঢোকেনি। গায়ে মুখে মাকড়সার জাল লাগছে। লোকটা এসে দাঁড়ালো একটা ঘরের কাছে। মাটির দেয়াল, মাথায় টালি, দরজায় শিকল টানা। লোকটা এক হাতে শিকল খুলে গোগলকে নিয়ে ঘরের মধ্যে ঢুকলো আর ওকে শুয়ে দিল কাঁচা মাটির মেঝের ওপর। ঘরটা রীতিমতো অন্ধকার, তবু গোগল লোকটার মুখের দিকে তাকালো। আশ্চর্য, মনে হলো এই লোকটাই গতকাল মহিষ মন্দিরের দড়ি টেনে ঘণ্টা বাজাচ্ছিল।
এই প্রথম লোকটা কথা বলল। কলকাতার ছেলে, বেশি চালাকি শিখেছ না? থাকো এখন এখানে, আবার ঘোর দুপুরে এসে তোমাকে ওই দিঘির জলে চুবিয়ে শেষ করে দেবো। বলে গোগলের হাত পা আর মুখের ভাঁদল বার করে দেখে নিয়ে ঘরের একদিকে চলে গেল। সেখান থেকে কী যেন একটা নিল। ঘরটার সামনে কাছে যখন দরজার কাছে যখন গেল, দেখা গেল লোকটার হাতে তালা চাবি। দরজাটা টেনে বন্ধ করে শিকল লাগিয়ে তালা বন্ধ করলো। তারপর আর কোনো শব্দ পাওয়া গেল না। গোগল খানিকক্ষণ কিছু ভাবতেই পারছে না। তারপর সমস্ত ঘটনা পরপর ভেবেও যেন বিশ্বাস করতে পারছে না, সত্যিও ঘটনাগুলো দেখেছে কি না। কিন্তু বিশ্বাস না করে উপায় নেই, তা না হলে ওকে এভাবে এমন একটা ঘরের মধ্যে বন্দি করে রাখতো না। এখন গোগল কি করবে? ওর কান্না পেল। তারপরে লোকটার কথা মনে পড়ল, জলে ডুবিয়ে মারবে। অসম্ভব কিছু না, আসল ব্যাপারটা দেখে ফেলেছে। লোকটা ভালোই জানে গোগলের পা খোলা থাকলে ও কিছুই করতে পারবে না। মুখ বাঁধা, চিৎকার করতে পারবে না। দুহাত পিছমোড়া করে বাঁধা, হাত দিয়েও কিছু করতে পারবে না। গোগল উঠে বসলো। ওর এখনও ঘাম হচ্ছে। বাবা, মা, বিধান কাকা সকলের কথা মনে পড়তে লাগলো, আর গলার কাছে কান্না ঠেলে আসতে লাগলো। কেউ জানতেও পারবে না গোগল কোথায় আছে। অথচ এখন কেঁদেও কোনো লাভ নেই। ও দেখলো টালির ফাঁক দিয়ে একটু আলো আসছে, কিন্তু ঘরে একটাও জানলা নেই। গোগল দাঁড়াতে গিয়ে পড়ে গেল, হাত পেছনে বাঁধা, হাতের ভর না দিয়ে উঠে দাঁড়ানো মুশকিল। তবু কয়েকবারের চেষ্টায় উঠে দাঁড়ালো। দরজার কাছে এগিয়ে গেল, সামান্য একটু ফাঁকও নেই। বাইরে কিছুই দেখা যাচ্ছে না, লোকজনের সারা শব্দও পাওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে আলো বাড়ছে, টালির ফাঁক দিয়ে বোঝা যাচ্ছে রোদ উঠে পড়েছে জঙ্গলের মাথাটা গিয়ে। গোগল দেখলো ঘরটা একবারে ফাঁকা নয়। একটা লাঙল, একটা কাস্তে, কিছু দড়ি, একটা লম্ফ আর মাদুর রয়েছে। কিন্তু এখান থেকে বেরোবে কী করে, সেটাই আসল কথা। বেরোবার কোনো উপায় নেই। তবু টালির চালের দিকে তাকিয়ে মনে হলো হাত দুটো খুলতে পারলে খুঁটি বেয়ে টালির বাঁশ ধরে টালি খুলে বেরোনো যায়। কিন্তু হাত দুটো খুলবে কী করে? গোগল জোরে দুহাতের মোচড় দিল, দিতেই ব্যথা লাগলো। বেশ জোরে বাঁধা। লাঙলটা লোহার ফালের দিকে নজর পড়তে সেদিকে এগিয়ে গেল। সেই লোহার পিছন ফিরে সেই লোহার ফালে দড়িটা ঘষবার চেষ্টা করলো। কিছুই হলো না, বরং ওরই হাতে লাগলো। পাটের পাকানো মোটা দড়ি, লাঙলের ফালে ঘষে কাটা ওর পক্ষে সম্ভব নয়। সরে এলো, আর হঠাৎ ওর মাথায় একটা বুদ্ধি এলো। বুদ্ধিটা আসলে ওর নিজের না, একটা বইতে পড়েছিল। গোগল মেঝেতে বসে পড়ল। পেছনে বাঁধা দু হাতের ফাঁকের মধ্যে দিয়ে ওর পেছন দিকটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো। যতটা সহজ ভেবেছিল, ব্যাপারটা মোটেই অত সহজ নয়। ও বারে বারে চেষ্টা করে শেষ পর্যন্ত দু হাতের ফাঁকে পেছন দিকটা ঢুকিয়ে দিতে পারলো। তারপর শুয়ে পড়ে বাঁধা হাত দুটো নিচে দিয়ে হাঁটু পর্যন্ত এনে আবার ঠেকে গেল। অনেক চেষ্টার পর হাঁটু ছাড়িয়ে একটা পা অনেকটা হাতের বাঁধনের কাছে এলো। কিন্তু আর্চ করার অভ্যেস নেই, পিঠে ভীষণ ব্যথা লাগছে। তবুও প্রাণপণ চেষ্টা একটা পা বার করতে আরও একটা পাও লাইনে বের করে আনলো। পিচমোড়া দুটো হাত এখন ওর সামনে। এবার খুলবে কি করে? গোগল তা জানে। ও এগিয়ে গেল কাস্তেটার দিকে, পা ধরে দিয়ে সেটাকে বঁটির মতো চেপে ধরে দড়ি কাটতে লাগলো। কয়েক মিনিটের চেষ্টায় দড়ি কেটে গেল। গোগল এখন দরদর ঘামছে, গায়ের জামাটা ভিজে সপসপ করছে। করুক, এখনও তা দেখবার সময় নেই। মুখে বাঁধা গামছাটা খুলতে বিশেষ কষ্ট পেতে হলো না। তারপরে ও প্রথমে দরজার উপর দুম দুম পেটাতে লাগলো। তারপর কয়েকবার পিটিয়েই থেমে গেল। বুঝলো কাজটা বোকামি হচ্ছে। টের পেলে সেই লোকটা এবার এসে পড়বে। ধরা পড়লে আর রক্ষে নেই। ও একবার একটা খুঁটির দিকে দেখে নিল। মাটির দেয়ালের ওপর আড়াই একটা বাঁশ আছে। ওইটার ওপর উঠে দাঁড়াতে পারলে টালিতে হাত পেয়ে যাবে। দু একটা টালি খুলতে পারলে বেরিয়ে পড়তে পারবে। গোগল আর দেরি করলো না। যেমন ভাবা তেমনি কাজ। ও খুঁটি বেয়ে টালির মাথার বাঁশ ধরল। সেখান থেকে পা ঝুলিয়ে দিয়ে আড়াআড়ি বাঁশের ওপর কোনো রকমে পা ঠেকিয়ে টালির গায়ে হাতের চাপ দিল। কিন্তু সহজে খুলল না। যেদিকেই সরাতে যায় টালি যেন সহজে নড়তেই চায় না। তখন হাত দিয়ে জোরে ঘুষি মারতে একটা টালি একটুখানি উঠে পড়ে গেল। সেটাকে কোনো রকমে ঠেলে সরাতেই গোগলের গায়ে রোদ লাগলো। পাশের টালিটা ঠেলতেই সহজে সরে গেল। কোনো রকমে মাথাটা বের করে বাইরেটা দেখল। চারপাশে গাছ, রোদ গাছের মাথায়। একবার ও দু হাত বের করে টালি ধরে বাঁশের থেকে জোরে লাফ দিয়ে পা তুলল। টালিতে ঠং ঠং শব্দ হলো, কিন্তু ও টালির চারটে উঠে পড়ল। গোগল জানে দরজাটা কোন দিকে, সেদিকে একবার দেখল। দেখে ওর বুকের মধ্যে ধড়াস করে উঠল। দেখলো সেই লোকটা ঘরের দিকে আসছে, কি জঙ্গলের ভেতর দিয়ে। কিন্তু লোকটার নজর দরজার দিকে। বেশ নিশ্চিন্ত হয়ে সে এগিয়ে আসছে। গোগল টালির ওপর শুয়ে পড়ল। লোকটা এগিয়ে এসে যখন তালা খুলছে,
শব্দ পেয়েই গোগল টালির চালের পেছন দিয়ে সামনে একটা ডাল ধরে ঝুলে পড়ল, কিন্তু গাছ বেয়ে নামার আর সময় নেই। ও দরজার পাল্লার জোর শব্দ শুনতে পেয়েই নিচে লাফিয়ে পড়ে ছুটতে আরম্ভ করলো। কোন দিকে ছুটছে কিছুই জানে না, কেবল শুনতে পেল পেছনে কারোর পায়ের শব্দ এগিয়ে আসছে। গোগলের দম ফুরিয়ে আসছে, তবু প্রাণপণে দৌড়তে লাগলো। আর হঠাৎ ওর সামনে এসে পড়লো একটা সাইকেল চালক আর ও দুজনেই লুটিয়ে পড়লো। গোগল চিৎকার করে উঠল, ডাকাত ডাকাত! সাইকেল যিনি চালাচ্ছিলেন তিনি অল্প বয়সী ভদ্রলোক। তিনি গোগলকে তুলে ধরলেন। তিনি বললেন, কোথায় ডাকাত? কে তুমি? গোগল বলল, আমার নাম গোগল, বিধান কাকার বাড়িতে বেড়াতে এসেছি। একটা লোক মহিষমর্দিনীর মূর্তি চুরি করেছে, আমি দেখেছি। ভদ্রলোক ভীষণ অবাক হয়ে গেলেন। তুমি দেখেছো? মহিষমর্দিনীর মূর্তি নিয়ে তো গোটা গ্রামে হইচই পড়ে গেছে, পুলিশ এসছে, আর একটি ছেলে কেউ নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি তাহলে সেই ছেলে? গোগল তখন পেছনে তাকিয়ে দেখছে, লোকটাকে দেখা যাচ্ছে না। বলল, আপনার সাইকেলে আমাকে একটু বিধান কাকার বাড়ি পৌঁছে দেবেন? চোরকে আমি দেখেছি, আর মহিষমর্দিনী কোথায় রেখেছে তাও জানি। ভদ্রলোক তাড়াতাড়ি সাইকেল রাস্তা থেকে তুললেন, সিটের সামনে গোগলকে বসিয়ে বাই বাই চালিয়ে দিলেন। মাত্র 2 মিনিটের মধ্যে পৌঁছে গেলেন বিধান কাকার বাড়ির সামনে। সেখানে তখন লোকজনের ভিড়, পুলিশের জিপ। বিধান কাকা কোথা থেকে ছুটে এসে গোগলকে জড়িয়ে ধরলেন। গোগল প্রায় অজ্ঞানের মতো বিধান কাকার কোলে ঢলে পড়ল। বিধান কাকা গোগলকে কোলে নিয়ে বাড়ির সামনের বারান্দায় উঠলেন। চিৎকার করে বললেন, সে কি, কেউ এক গ্লাস জল নিয়ে এসো। গোগলের মনে হচ্ছিল ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ। বিধান কাকা ওর চোখে মুখে জলে ঝাপটা দিলেন। গোগল চোখ মেলে তাকালো, বলল, জল খাবো। বিধান কাকার মুখের সামনে গ্লাস ধরতেই চোঁচো করে চুমুক দিল, কিন্তু ভালো করে খেতে পারল না। বলল, বিধান কাকা, মহিষমর্দিনীকে দিঘির এক কোণে মাটি চাপা দিয়ে রেখেছে। আমি সব দেখেছি। যে লোকটা আরতির সময় ঘন্টা বাজায়, সে আমাকে দিঘির ধার থেকে ধরে নিয়ে জঙ্গলের মধ্যে একটা ঘরে আটকে রেখেছিল। একজন বলে উঠলেন, তুমি আর কথা বলো না গোগল, সবই বুঝেছি, আমরা যাচ্ছি। পুলিশ আর লোকজন সব ছুটে বেরিয়ে গেল। বিধান কাকার কোলে বসে গোগল দেখলো মা আর কাকিমার সামনে দাঁড়িয়ে, দুজনেই কাঁদছেন। বাবা ওর দিকে তাকিয়ে আছে। বিধান কাকা বললেন, সব কথা পরে শুনবো গোগল, এখন তুমি ভালো আছো তো? হ্যাঁ। বেশ, আগে চলো, কিছু খেয়ে নেবে। বিধান কাকা গোগলকে কোলে নিয়ে বাড়ির ভেতরে গেলেন। 1 ঘন্টা পরেই মহিষমর্দিনীর মূর্তি বাড়িতে নিয়ে আসা হলো। মূর্তির দামি গয়না কিচ্ছু খোয়া যায়নি, চোরেরা সময় পায়নি। ভেবেছিল ধীরে সুস্থে সব কাজ করবে, কিন্তু গোগল তাদের সঙ্গে বাদ সাধল। বিধান কাকার বাড়ির সামনে সবাই তখন গোগলকে দেখতে চাইছে। সবাই জেনে গেছে গোগলের জন্যই চোর ধরা পড়েছে। গোগলও জানলো স্বয়ং পুরোহিত নাকি চোরদের সাহায্য করেছে। বিধান কাকা তো গোগলকে মাথায় নিয়ে নাচতে আরম্ভ করলেন। বললেন, আমাদের 7 পুরুষের দেবীকে গোগল পাইয়ে দিয়েছে। থানার ওসি বললেন, কিন্তু খুবই ভাগ্য ভালো যে গোগল বেঁচে গেছে, গোগলকে সত্যি হয়তো জলে ডুবিয়েই মারত। বিধান কাকা হাসছেন, কাঁদছেন, পাগলের মতো হয়ে গেছেন। বললেন, ভাগ্যিস গোগলকে জোর করে কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, নইলে আজ আমাদের সর্বনাশ হয়ে যেত, আর ওকে চিরদিন মহিষমর্দিনী রক্ষা করবেন। বলে গোগলকে চুমু খেয়ে আদর করলেন। সবাই তখন চিৎকার করছে, জয় গোগলের জয়, জয় মহিষমর্দিনীর জয়। গোগল লজ্জা পেয়ে হাসছে। রহস্য গল্প চ্যানেলের পড়া গল্প যদি আপনাদের ভালো লাগে, তাহলে এই গল্পগুলিকে লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।